নমস্কার ছাত্রছাত্রীরা, লেসন অনলাইনের পক্ষ থেকে আমি অনিশা আপনাদের জিওগ্রাফি টিচার শুরু করতে চলেছি সম্পূর্ণ নতুন একটা ক্লাস। তো চলুন আজকে আমরা আমাদের নতুন ক্লাস শুরু করি। আজকে আমরা হচ্ছে যে ক্লাসে দেখবো কি হচ্ছে পৃথিবীর গতি। এটা হচ্ছে ক্লাস 9 এর চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার। তো ক্লাস 9 এর এই সেকেন্ড চ্যাপ্টারের ফার্স্ট পার্ট আমরা অলরেডি করেছি, যেখানে আমি হচ্ছে আপনাদের পৃথিবীর গতি আর তার সাথে সাথে হচ্ছে গতি সম্বন্ধীয় যে বিভিন্ন ধারণা, অর্থাৎ সূর্য কেন্দ্রিক ধারণা, পৃথিবী কেন্দ্রিক ধারণা, দুটো ধারণাকেই হচ্ছে এক্সপ্লেন করেছিলাম। তো আজকে আমরা হচ্ছে তার পরের পার্ট থেকে শুরু করব। আমি হচ্ছে সেখানে বলেছিলাম কি আমরা পরের পার্টে কি দেখবো না, পৃথিবীর আবর্তন সম্বন্ধে। তো আমরা হচ্ছে আজকে সেই আবর্তন সম্বন্ধে সেই পার্ট থেকে শুরু করতে চলেছি। চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমাদের বুঝতে হবে কি পৃথিবীর আবর্তন। আবর্তন জিনিসটা কি? তো সর্বপ্রথম আসুন আমরা বুঝি কি আবর্তনটা কি। তো আবর্তনটা কি না, পৃথিবী কি করছে, পৃথিবী আমরা জানি কি নিজের কক্ষতলের সাথে হচ্ছে কি নিজের অক্ষে দাঁড়িয়ে আছে এবং অক্ষের চারিপাশে কি না ক্রমাগত ধারাবাহিকভাবে ঘুরছে। তো এই যে পৃথিবী নিজের অক্ষের চারিদিকে হচ্ছে ক্রমাগত ঘুরে চলেছে, এটাকে হচ্ছে বলা হচ্ছে পৃথিবীর আবর্তন। তো এই আবর্তনের দিক কোন দিক থেকে কোন দিকে? পৃথিবী নিজের অক্ষের উপর দাঁড়িয়ে কি পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে, মানে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, যেটাকে আমরা বলতে পারি কি না ঘড়ির কাঁটার উল্টো দিকে। আগের ক্লাসে আমি হচ্ছে ঘড়ির কাঁটার দিকে উল্টো দিকে জিনিসটা একটু গুলিয়ে ফেলেছিলাম, তো এইবারে হচ্ছে একটু ভালোভাবে মানে করছি কি পশ্চিম থেকে পূর্ব দিকে যখন যায় সেটা হচ্ছে ঘড়ির কাঁটার উল্টো দিকে, আর পূর্ব থেকে যখন পশ্চিমে যায় তখন সেটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। তো ঘড়ির কাঁটার উল্টো দিকে হচ্ছে আবর্তন করে। আর পৃথিবী হচ্ছে সূর্যের কি না মানে ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমেই কিন্তু হচ্ছে পরিক্রমণ করে। তো পরিক্রমণটা আপাতত আমরা ছেড়ে দেবো, আমরা আপাতত আবর্তনের দিকে ফোকাস করবো, যেহেতু এখানে আমরা আবর্তনের বিষয় পড়ছি। তো কি না পৃথিবী হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার উল্টো দিকে হচ্ছে কি করছে না নিজের অক্ষের চারিদিকে হচ্ছে ঘুরছে। ঠিক আছে, আর এটাকেই বলা হয় কিন্তু পৃথিবীর আবর্তন। তো এই আবর্তনের জন্য সময় কতটা লাগে? আমরা জানি কি পৃথিবীর হচ্ছে নিজের অক্ষের চারিদিকে হচ্ছে মানে ঘুরে আসতে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, অর্থাৎ টোটাল বলতে গেলে হচ্ছে আমাদের 24 ঘন্টা ইন অ্যারাউন্ড লাগে। তো এই সময়টা আমরা কিভাবে করি, মানে কিভাবে হচ্ছে আমরা এই সময়টাকে বিচার করি? তো কোনো একটা মানে দ্রাঘিমা রেখা, যে আমাদের পৃথিবীর চারিদিকে কি কমলা লেবুর ফালির মতো হচ্ছে সব দাগ আছে না, ওর যেকোনো একটা দ্রাঘিমা রেখায় দাঁড়িয়ে যখন সূর্য উঠেছে সেই সময় থেকে শুরু করে আবার পরের দিন সূর্য ওই সময় উঠা, এই যে পুরো যে সময়টা লাগছে এটাকে আমরা হচ্ছে কি বলছি না পৃথিবীর হচ্ছে আবর্তনের সময়। এই যে কোনো নির্দিষ্ট দ্রাঘিমায় পরপর দুটি মধ্যাহ্ন সূর্যের অবস্থানের যে সময় ব্যবধান থাকে সেটাকেই হচ্ছে কি বলছে না পৃথিবীর আবর্তনের সময়। মানে কি, ধরুন আমি এখানে দাঁড়িয়ে আছি, আজকে হচ্ছে সূর্য মানে যখন উঠেছে, মধ্যাহ্ন মানে কি দুপুরের সময় সূর্য হচ্ছে আমরা মধ্যাহ্নতে হিসাব করি কেন, কারণ সেই সময় ছায়াটা হচ্ছে আমাদের সোজা থাকে, তো আমাদের বুঝতে সুবিধা হয় কি এটা মধ্যাহ্নের সময়। তো আজকে দুপুরের সময় থেকে কালকে আবার হচ্ছে দুপুরের সময়, এই পুরো যে সময়টা মানে আজকে একই দ্রাঘিমায় দাঁড়িয়ে আজকের দিন থেকে কালকের দিনের মধ্যে যে সময় ডিফারেন্সটা হচ্ছে এটাই কি না আবর্তনের সময়। তো এই মোট আবর্তনে কতটা সময় লাগে পৃথিবীর? টোটাল লাগে হচ্ছে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, যেটাকে আমরা অল অ্যারাউন্ড 24 ঘন্টা বলে কাউন্ট করি, বাট ইন এক্সাক্ট 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। তো এবার বলছে আবর্তনের বেগ। এবার দেখুন, আবর্তনের জন্য নিজের অক্ষের চারিদিকে হচ্ছে পৃথিবী কিন্তু একটা স্পিডে ঘুরছে। তো এই যে পৃথিবী নিজের অক্ষের চারিদিকে যে স্পিডে ঘুরছে, এই ঘোরার কারণে কি হচ্ছে তার একটা নির্দিষ্ট বেগ থাকছে। সেটা এমনি এমনি হচ্ছে মানে আমরা শুধু ঘুরছে দেখছি না, আমরা হচ্ছে সেই ঘোরার স্পিডটা কত সেটাও দেখছি। তো সেই ঘোরার স্পিডটা কিন্তু বিভিন্ন অক্ষরেখায় আলাদা আলাদা হয়। যত আমরা দেখি কি পৃথিবীর হচ্ছে নিরক্ষরেখা থেকে শুরু করে মেরুর দিকে এই স্পিডটা কিন্তু কমতে থাকে। এবার বলবেন কেন কমতে থাকে? কারণ তখন হচ্ছে পৃথিবীর পরিধিটা কমতে থাকে। বেসিক্যালি বলতে গেলে নিরক্ষীয় রেখা হচ্ছে পৃথিবীর সব থেকে কিনা স্ফীত অংশ। তো ওখানে হচ্ছে যে টোটাল ডায়ামিটার আছে, যে টোটাল সার্কামফারেন্স আছে পরিধি, সেটা কত না 12,757। তো 12,757 কিলোমিটার, সেটা হচ্ছে টোটাল
12,757 কিলোমিটার, সেটা হচ্ছে টোটাল একবার ঘুরে আসতে যতটা সময় লাগছে, তো সেটা হচ্ছে বেশি হবে নাকি মেরুতে, যেখানে হচ্ছে পরবর্তীকালে কি না এরিয়াটা অনেকটা কমে গেছে, সেখানে হচ্ছে বেশি হবে? অবশ্যই সেখানে হচ্ছে পরপর কমতে থাকবে। সুতরাং আবর্তনের ক্ষেত্রে আমরা বলতে পারি কি নিরক্ষরেখা থেকে যত আমরা হচ্ছে উত্তর মেরু বা দক্ষিণ মেরুর দিকে যাব, তত হচ্ছে কিন্তু তার স্পিড কমতে থাকে। তো নিরক্ষরেখায় হচ্ছে স্পিডটা সব থেকে সর্বাধিক থাকে, কত থাকে? 1670 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, প্রত্যেক ঘন্টায় 1600। ও আচ্ছা, আমি একটা জিনিস ভুল বলেছি। নিরক্ষরেখার পরিধি হচ্ছে 12,000 নয়, নিরক্ষরেখার পরিধি হচ্ছে 40,000। পুরো পরিধিটা 40,000 কিলোমিটার অ্যাপ্রক্স, প্রায়। তো সেটাই কি হচ্ছে না 16,700 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে নিরক্ষরেখা কিন্তু ঘুরছে। ঠিক আছে, এবার তারপরে চলে আসি কলকাতা, মানে 30.5 ডিগ্রি যে আমাদের হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, এই এলাকাটা, এখানে এবার স্পিড কত হয়ে গেছে? 1540 কিলোমিটার। স্পিড কমে গেছে কেন? না পরিধিটা হচ্ছে কমে গেছে। এরপরে আবার কি মেরু বলতে একেবারে যদি আমরা 90 ডিগ্রি দেখি, 90 ডিগ্রিতে তো আবর্তনের বেগ একেবারে জিরো হয়ে যাবে, সেখানে কোনো আবর্তনের বেগ নেই। কারণ কি কোনো বিন্দুর কোনোদিনও হচ্ছে আবর্তনের বেগ থাকতে পারে না। সুতরাং এখানে আমরা হচ্ছে একবারে 90 ডিগ্রিটা দেখবো না। তার আগে কি 77 ডিগ্রি, সেখানে কি আছে না নরওয়ের হ্যামারফেস্ট বন্দর, সেখানে আবার স্পিড আরো কমে গেছে 550 কিলোমিটার/ঘন্টা। এর মানে আমরা বলতে পারি কি যত নিরক্ষরেখা থেকে আমরা হচ্ছে মেরুর দিকে যাব, তত হচ্ছে আবর্তনের স্পিড কিন্তু পরপর কমতে থাকবে। ঠিক আছে, তো এবার এতটা আমরা বুঝে গেছি কি এটা আমাদের আবর্তন। এবার আবর্তনের ফলাফলের বিষয়ে আমরা দেখব, চলুন দেখি। প্রথম আবর্তনের ফলাফল সেটা হচ্ছে কি না দৈনিক আপাত গতি, অর্থাৎ সূর্যোদয় এবং সূর্যাস্ত। দৈনিক আপাত গতি, ঠিক আছে, কিসের দৈনিক আপাত গতি? সূর্যের দৈনিক আপাত গতি। মানে সূর্য যে পূর্ব দিকে, আমি এখানে দাঁড়িয়ে আছি এবং আমি দেখছি কি পূর্ব দিক থেকে সূর্য উঠলো এবং পশ্চিম দিকে যে হচ্ছে অস্ত গেল। সূর্য আসলে তো চলছে না, চলছে কি না পৃথিবী। তো এই যে হচ্ছে পৃথিবী ঘুরছে, এর জন্য আমি কি দেখছি না সূর্য পূর্ব দিক থেকে উঠছে আর পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। এই যে এই সময় থেকে ওঠা আর এই সময় যে অস্ত যাওয়া, সূর্যোদয় এবং সূর্যাস্ত, এটাকে কি বলছে না সূর্যের আপাত দৈনিক গতি বা দৈনিক আপাত গতি। তো এই দৈনিক আপাত গতির কারণে কি হয় না দিন এবং রাত্রির সৃষ্টি হয়। মানে সাপোজ আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি হচ্ছে সকাল 6টায় দেখলাম কি সূর্য উঠছে, দিয়ে আমি হচ্ছে সন্ধ্যা 6টার মধ্যে দেখলাম সূর্য ডুবে গেছে। এবার আমার এখানে সূর্য ডুবে গেল মানে আমার সূর্য উঠলো মানে এখানে দিন শুরু হলো, দিয়ে সন্ধ্যার পর 6টার পর কি হচ্ছে সূর্য ডুবে গেছে মানে দিন শেষ হয়, এবার রাত্রি শুরু হচ্ছে। কিন্তু অন্য একটা জায়গায় কি হচ্ছে, সেখানে কিন্তু তখন আবার দিন শুরু হচ্ছে। কারণ কি পৃথিবী হচ্ছে ঘুরছে। এই যে যেমন এই পোর্শনটা আপনারা দেখতে পারেন, সূর্যের সামনে এই পোর্শনটা এসছে, এই জন্য কি হচ্ছে এখানে দিন আছে, কিন্তু অপর পোর্শনটা কি হচ্ছে সেখানে কিন্তু রাত্রি আছে। সুতরাং আবার কি হবে, আবার যখন ঘুরে যাবে তখন এই পোর্শনটায় দিন চলে আসবে, এই পোর্শনটা রাত্রি হবে। সুতরাং আমাদের এই যে এটাকে কি বলা হয় না আহ্নিক গতি, এই যে আহ্নিক গতির জন্য কে দায়ী না পৃথিবীর আবর্তন। পৃথিবীর আবর্তনের কারণেই কিন্তু আমাদের হচ্ছে দিন এবং রাত হয়। ঠিক আছে, সুতরাং এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ ফলাফল বা পরিণাম। ঠিক আছে, নেক্সট। এরপরে কি আছে না ছায়াবৃত্ত। ছায়াবৃত্ত কি? আচ্ছা, আমরা যে আগে মানে এটা দেখলাম কি ছিল, এই যে এই ছবিটা দেখুন, এখানে কি হচ্ছে না সূর্য সামনে আছে, সূর্য থেকে এখানে হচ্ছে আলোটা কি পৃথিবীর এই পোর্শনটায় লাগছে, এই পোর্শনটা লাগার ফলে এই দিকটা কি এটা হচ্ছে দিন, আর এই পোর্শনটা কি হচ্ছে রাত্রি। কারেক্ট। এবার এই যে দিন আর এই রাত্রি এর মাঝে এই একটা অংশ, এটা কি হচ্ছে, এটা এমন একটা রেখা যেটা দিন এবং রাতের মাঝামাঝি রয়েছে। ঠিক আছে, এই রেখাটাকে বলা হয় ছায়াবৃত্ত। এই এইখানটা দেখুন, এই যে পৃথিবীর এই অংশটাকে আসলে অন্ধকারে কিছুই নেই, আছে। এই অংশটায় কি আছে না যে অংশটা রাত্রির দিকে চলে যাচ্ছে সেই দিকটা। কিন্তু দেখুন এই একটা লাইন এই দিনের অংশ এবং রাত্রির অংশটাকে সেপারেট করছে, দুটোকে কিন্তু আলাদা করছে। এই আলাদা করছে যে লাইনটা, এটাই কি না এটাই হচ্ছে ছায়াবৃত্ত। ঠিক আছে, তো এই যে লাইনটা, এই লাইনটা আসলে কি, এই লাইনটা হচ্ছে আসলে উষা এবং গোধূলি। ঠিক আছে, যদিও এখানে সন্ধ্যার প্রভাত আছে, বাট অ্যাকচুয়ালি মানে বলতে গেলে এই যে পৃথিবী, পৃথিবীতে হচ্ছে মোট যে পুরো যে চলছে না পৃথিবী ঘুরছে, আমরা হচ্ছে সারাদিনে কি কি পর্যায় দেখতে পারি?
প্রথমে দেখি উষা। উষাটা কি না, যখন হচ্ছে দেখছি কি আকাশ হালকা পরিষ্কার হয়েছে কিন্তু সূর্যকে দেখতে পাচ্ছি না, ঠিক আছে, মানে আধা অন্ধকার আধা আলো, পুরো স্পষ্ট আলো নয় পুরো অন্ধকারও নয়, এই যে সময়টা এটাকে কি বলা হয় প্রথমে উষা। উষার পর কি আছে না প্রভাত। প্রভাতে কি হয়, আকাশটা আরেকটু পরিষ্কার হয়ে গেল। নেক্সট কি হয় মধ্যাহ্ন, মানে দুপুরের সময় যখন সূর্য মাথার উপর চলে এসেছে। তারপরে কি হয় অপরাহ্ন। অপরাহ্ন মানে বিকেল বেলা, ঠিক আছে। দেন অপরাহ্নর পর আছে কি গোধূলি, মানে যখন হচ্ছে ঠিক উষার অপোজিট কিন্তু গোধূলি, ঠিক আছে। তো গোধূলিতে কি হচ্ছে এক্সাক্ট একই, যেমন উষার সময় কি হয়েছিল আধা অন্ধকার আধা আলোর মাঝামাঝি, ঠিক তেমনি গোধূলিতেও কি হয় না পুরো রাত্রি হয়ে গেছে না পুরো হচ্ছে দিন আছে, ঠিক মাঝামাঝি। আর তারপরে কি হয় সন্ধ্যা, ঠিক আছে। সন্ধ্যার পরে কি হয় রাত্রি, রাত্রির পর মধ্যরাত্রি। তো যদি চারটে সেপারেট করা হয়, মধ্যাহ্ন, মধ্যরাত্রি, এই পোর্শনটার মাঝেই কি যাচ্ছে প্রভাত যাচ্ছে, তারপরে হচ্ছে মধ্যাহ্ন, তারপর অপরাহ্ন, মানে এই টাইমে এই জায়গাটার মধ্যে কি আছে এইটা উষা, ঠিক আছে, সরি এইটা উষা এ করে নেবেন, ঠিক আছে। এটা কিন্তু প্রভাত নয়, এটা উষা, ঠিক আছে। উষা, উষা থেকে এই গোধূলি পর্যন্ত, আর এটা হচ্ছে গোধূলি। তো এই উষা থেকে গোধূলি পর্যন্ত কি কি হচ্ছে মাঝে প্রভাত থাকছে, মধ্যাহ্ন থাকছে, অপরাহ্ন থাকছে, তারপরে গোধূলি। আবার গোধূলি থেকে সন্ধ্যা থাকছে, রাত্রি থাকছে, মধ্যরাত্রি থাকছে, দিয়ে আবার প্রভাত, ঠিক আছে। সুতরাং এইভাবে হচ্ছে কিন্তু মানে পুরো আমাদের সারা দিনটা কিন্তু কাটে। আচ্ছা এবার কিন্তু এই রাত্রি আর মধ্যরাত্রি এই সেপারেশনটা হচ্ছে জাস্ট আমাদের বোঝার জন্য, অ্যাকচুয়ালি কিন্তু মধ্যরাত্রিটা হচ্ছে 12টায় হয়, কিন্তু এখানে হচ্ছে দেখুন মধ্যাহ্নের ঠিক অপোজিটে কিন্তু মধ্যরাত্রি আছে। তখন বলবেন তাহলে কি রাত্রি এখানে, তাহলে সন্ধ্যাটা কোথায়, এটা কিন্তু জাস্ট বোঝার জন্য, ঠিক আছে। এবার দেখুন এই মধ্যরাত্রি থেকে আবার কি হচ্ছে উষার দিকে চলে এলো। উষার সময়টা বুঝুন, আমরা প্রত্যেক দিন কিন্তু এই উষার সময়টার মধ্যে দিয়ে ঠিক 4টা থেকে 5টার মধ্যে কি হয় না এমন একটা আলো আবছা একটা পরিবেশ হয় যেখানে হচ্ছে দেখবেন বাইরে দেখা যাচ্ছে জিনিস কিন্তু স্পষ্ট নয়, আকাশ হালকা একটা পরিষ্কার ভাবে এসছে কিন্তু পুরোপুরি ক্লিয়ার নয়। যখন এই সময়টা আছে তখন কি হচ্ছে সেটা উষা। আবার মানে ঠিক বিকালের পর দেখবেন সূর্য ডুবে গেছে, ধীরে ধীরে আলো মরে যাচ্ছে, আর যখন আলো মরে যাচ্ছে তখন কি হচ্ছে একটা সময় এমন আসছে যখন হচ্ছে না আলোটা খুব তীব্র আছে আর না একেবারে অন্ধকার আছে, ঠিক মাঝামাঝি একটা পজিশনে আছে। সেই পজিশনটাকে কি বলা হয় না গোধূলি বলা হয়। তো এখান থেকে উষা আর গোধূলি হচ্ছে কিন্তু মূল ছায়াবৃত্তের মূল অংশ, ঠিক আছে। আর তারপর থেকে কি হচ্ছে উষার পর, ধরুন এখানে উষা হলো, উষার পর সূর্যে মানে পৃথিবী আরেকটু ঘুরে গেছে, তখন হচ্ছে কি এলো, ধরুন এই যে ছায়াবৃত্ত এটা আরেকটু ওইদিকে ঘুরে গেছে, তখন এই অংশটাই কি হলো উষা এলো, আর এই জায়গাটা হচ্ছে প্রভাতে গেল। আরেকটু ঘুরে গেছে, তখন যে অংশটা এটা ছিল সেটা হচ্ছে মধ্যাহ্নেতে চলে গেল, আর এই অংশটাই হচ্ছে উষা এলো। জিনিসটা বোঝা একটু টিপিক্যাল, কিন্তু ঠিকভাবে হচ্ছে মানে এই যে জিনিসটা যে ঘুরছে, পৃথিবীটা যে ঘুরছে এটার দ্বারা যদি বোঝার চেষ্টা করেন তাহলে জিনিসটা সহজ লাগতে পারে। এই দেখুন, এই দেখুন এই অংশটা এটা হচ্ছে কি এই গোধূলির মধ্যে চলে গেল, আবার কিছুক্ষণ পর দেখুন এই অংশটা হচ্ছে তার পরের অংশটা গোধূলির দিকে যাচ্ছে, ততক্ষণে এই অংশটা কি এই অংশটা রাত্রির মধ্যে ঢুকে গেছে। এই যে হচ্ছে চলছে এটা হচ্ছে ছায়াবৃত্ত, ছায়াবৃত্তের সাথে আমাদের সারা দিনের কিন্তু চলন। এটার মূল কারণ কি পৃথিবীর আবর্তন। আবর্তন হচ্ছে বলেই কিন্তু এই জিনিসটা ঘটছে। যদি ভেবে দেখুন পৃথিবী ঠিক এই ছবিটার মতো ফিক্সড থাকতো তাহলে একদিকে সর্বদা দিন থাকতো অন্যদিকে সর্বদা রাত্রি থাকতো, কোনো কিন্তু পরিবর্তন হতো না। আর কোনো পরিবর্তন না হওয়ার কারণে আমরা দিন রাত্রিও দেখতে পেতাম না। আমাদের দিনে হচ্ছে কি এই যে প্রভাত একদিক শুধু কি সারা জীবন হচ্ছে উষা প্রভাত মধ্যাহ্ন অপরাহ্ন, আসলে ওগুলো কিছু হতোই না, শুধু একদিকে দিনই থাকতো একদিকে রাত্রি থাকতো। কিন্তু এই যে আমরা ভাগগুলো আলাদা আলাদা ভাবে দেখতে পাচ্ছি, কেন দেখতে পাচ্ছি এই কারণে, ঠিক আছে। নেক্সট, এরপরে কি আছে তাপমাত্রার তারতম্য। তাপমাত্রার তারতম্য কি দেখুন, পৃথিবীর এই যে ছায়াবৃত্ত, ছায়াবৃত্তটা কিন্তু এক জায়গায় স্থির আছে কিন্তু পৃথিবী কিন্তু ঘুরছে, যার ফলে এই অংশটা যে হচ্ছে রাত্রি আছে পরের দিন এখানে দিন হচ্ছে, আবার তারপরে আবার রাত্রিতে ফিরছে। সুতরাং পৃথিবীর টেম্পারেচার ঠিক না আপ ডাউন হচ্ছে। এক সময় হচ্ছে কি টেম্পারেচার বাড়ছে, তারপরে আবার টেম্পারেচার কমছে, আবার বাড়ছে আবার কমছে। ফলে কি হচ্ছে পৃথিবীটা একটা জীব জগতের জন্য এবং প্রাণী জগতের জন্য একটা মানে পারফেক্ট একটা স্পেস তৈরি হয়ে গেছে, যেখানে কি না জীব জগৎ প্রাণী জগৎ দুটোই হচ্ছে, সরি উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ
ভালোভাবে হচ্ছে বেঁচে উঠতে পারছে। দেখুন সাপোজ যদি ভেবে দেখি, এই ছবিটার মতো পৃথিবী সর্বদা স্থির আছে, এই দিকটা সর্বদা দিন আছে আর এই দিকটা সর্বদা রাত্রি আছে। তো তার ফলে কি হতো, এই অংশটা সর্বদা সূর্যের সামনে থাকার কারণে এর টেম্পারেচার বাড়তে থাকতো। এখানে হচ্ছে কোনো ধরনের হচ্ছে মানে কি বলবো কোনো প্রাণীকে দেখা যেত না, সবকিছু হচ্ছে একেবারে কি বলবো উত্তপ্ত। ঠিক তার অপোজিট দিকে কি হতো, বরফ। পুরো সবকিছু এত ঠান্ডা টেম্পারেচারে চলে যায় কি পুরো বরফ সমস্ত কিছু হয়ে যাচ্ছে। কি হবে তখন, কোনো কিছু বাঁচতে পারবে না। হয়তো খুব পসিবল একটা চান্স থাকবে কি এই যে ছায়াবৃত্তের যে অংশটা, অর্থাৎ যেখানে হচ্ছে দিন এবং রাতে ঠিক মাঝামাঝি আছে, ওখানে কিছু হয়তো প্রাণী থাকলেও থাকতে পারে। কিন্তু এখন যেভাবে আমরা হচ্ছে জীবজগৎ পুরো পৃথিবীর উপর যেভাবে বিস্তার করে আছে, ওইভাবে থাকতে পারতো না। সুতরাং আমাদের অস্তিত্বের কারণও হচ্ছে কি এই পৃথিবীর আবর্তন। পৃথিবীর আবর্তন না থাকলে আমাদের বসবাসের উপযুক্ত হচ্ছে টেম্পারেচার থাকতো না। আর আমাদের বসবাসের উপযুক্ত টেম্পারেচার না থাকলে কি হতো, আমরা থাকতাম না। সোজা কথা। নেক্সট, এরপর আছে কোরিওলিস বল। কোরিওলিস বল হচ্ছে পৃথিবীর আবর্তনেরই একটা পার্ট। ঠিক আছে, তো এই কোরিওলিস বলটা কি, প্রথমত এই কোরিওলিস বল কিন্তু একটা হচ্ছে কাল্পনিক বল। মানে এটা হচ্ছে কিন্তু মানে এমন একটা ফোর্স যেটাকে হচ্ছে কিন্তু গাণিতিক ভাবে সূত্র ভাবে হচ্ছে বের করা হয়েছে। এই কোরিওলিস বলের ফলে কি হচ্ছে, আচ্ছা কোরিওলিস বল প্রথমে এই সংজ্ঞাটা দেখে নিন। কোরিওলিস বল হলো একটা ছদ্ম বল বা একটা কাল্পনিক বল, যা বল বলতে কিন্তু ওই গোল বল ফোর্স বল, ঠিক আছে, শক্তি, যা পৃথিবীর আবর্তন গতির কারণে উৎপন্ন হয়। এতে পৃথিবী পৃষ্ঠে গতিশীল বস্তু যেমন বায়ু, সমুদ্র স্রোত, বৃষ্টির ফোঁটা, কামানের গোলা ইত্যাদি এর গতিপথে আপাত বিচ্যুতি ঘটায়। ঠিক আছে, এবার বুঝি কি এটা জিনিসটা কি চলছে। দেখুন, এটা কি না সাউদার্ন হেমিস্ফিয়ার মানে দক্ষিণ গোলার্ধ, আর এটা হচ্ছে উত্তর গোলার্ধ। তো আমি এবার দেখুন পৃথিবী ঘুরছে, আমি কি বলেছি পৃথিবী হচ্ছে কি করছে না পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। এই যে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, সেম পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। কিন্তু এবার দেখুন, যখন আমরা এই দিক থেকে দেখছি তখন কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে এইভাবে ঘুরছে, কিন্তু আমি এখানে দাঁড়িয়ে আছি। ঠিক আছে, ধরুন আমি এখানে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে হচ্ছে কি দেখছি না পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। এবার এখান থেকে আমি একটা বল ছুড়লাম, কি হবে, ধরুন আপনি কি করছেন বাসে যাচ্ছেন, বাসে যেতে যেতে আপনি হচ্ছে কি করেছেন না একটা জায়গা দেখেছেন, দেখে ভাবছেন এই পাথরটাকে আমি ওখানে ছুঁড়বো। কিন্তু সঠিক জায়গায় আমি কি শুধু ছুঁড়ে দিলেই লেগে যাবে, না। কেন না, যেহেতু বাসের একটা ফোর্স আছে, বাস যে যে চলছে তার কারণে কি পাথরটা এইরকম না গিয়ে বেঁকে যাবে। ঠিক আছে, যেটা সোজা ভাবে যাওয়ার কথা সেটা কিন্তু বেঁকে যাবে। তো বেঁকে যাওয়ার কারণে কি আমি যে লক্ষ্যটা যতটা সহজ ভাবছিলাম ততটা সহজ হবে না। এই যে বেঁকে যাওয়ার জিনিসটা, এটাই হচ্ছে কি হচ্ছে না এই কোরিওলিস বলের মূল। কি হচ্ছে, আমি এখানটা দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে আমি কি করছি, আমি দক্ষিণ গোলার্ধে দাঁড়িয়ে আছি এখানে, দিয়ে আমি কি করছি এইদিকে একটা বল ছুঁড়ছি। আমার লক্ষ্য কি এইখানটায় ছুড়বো। ঠিক আছে, পৃথিবী এধার থেকে এধারে ঘুরছে, আমি কি করছি এধারে একটা বল ছুঁড়ছি। কিন্তু যেহেতু পৃথিবী এধারে ঘুরছে বলটা কি হলো না বাম দিকে বেঁকে গেল। ঠিক আছে, ভালো কথা। এবার সেম জিনিস আমি উত্তর গোলার্ধ থেকে করছি। উত্তর গোলার্ধ থেকে কি করছি না আমি এখানে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে এইখানে একটা বল ছুঁড়বো, আমি ছুঁড়লাম। এবারে কি বাম দিকে হয়ে যাবে, না, পূর্ব থেকে পশ্চিমে এধারেও ঘুরছে, পূর্ব থেকে পশ্চিমে এধারেও ঘুরছে। উত্তর গোলার্ধ থেকে যখন আমি এইদিকে ছুঁড়বো তখন কি বলটা এই দিকে বেঁকে যাবে, ডান দিকে বেঁকে যাবে। আর দক্ষিণ গোলার্ধ থেকে যখন বলটা ছুঁড়বো তখন কি হবে, বাম দিকে বেঁকে যাবে। অর্থাৎ উত্তর গোলার্ধে যদি আমি কোনো বস্তুকে নিক্ষেপ করি, সে কোনো মানে গতিশীল বস্তু, সে হচ্ছে জলের স্রোত হতে পারে, বায়ু কিংবা হচ্ছে বৃষ্টির ফোঁটা, সব কি হয় না ওই পৃথিবীর যে আবর্তনের কারণে কি হয় উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে হচ্ছে পড়ে, আর দক্ষিণ গোলার্ধে কি হয় বাম দিকে। ঠিক আছে, অর্থাৎ আমি হচ্ছে যাই কিছু ছুঁড়ি না কেন দুটো কিন্তু একই দিকে হবে না। ঠিক আছে, আমি এই উত্তর গোলার্ধে দাঁড়িয়ে আছি, আমি একটা জিনিস কিরকম ছুঁড়লাম, ঠিক আছে, আমি উত্তর গোলার্ধে দাঁড়িয়ে আছি বলে ওটা কি হবে না ডান দিকে বাঁকবে। কিন্তু যে দক্ষিণ গোলার্ধে দাঁড়িয়ে আছে সে যখন এই সেম জিনিসটাকে ছুঁড়বে তার ক্ষেত্রে কি হবে না সেটা হচ্ছে বাম দিকে বেঁকে যাবে। ঠিক আছে,
তো বাম দিকে বাঁকা ডান দিকে বাঁকা দুটো গোলার্ধ আলাদা হওয়ার কারণে কিন্তু ঘটছে। ঠিক আছে, আর একটু ভালোভাবে পরেরটা বুঝবো। হ্যাঁ, এরকম লেখা আছে উত্তর গোলার্ধে গতিশীল বস্তু কি হচ্ছে, ডান দিকে বিচ্যুত হচ্ছে, আর দক্ষিণ গোলার্ধে গতিশীল বস্তু কি হচ্ছে, বাম দিকে। ঠিক আছে, এ দেখুন এখান থেকে দাঁড়িয়ে আমি জিনিসটা সোজা ছুঁড়তে গেছি, যেহেতু আমি দক্ষিণ গোলার্ধে দাঁড়িয়েছি কি হচ্ছে, এইদিকে চলে যাচ্ছে। আবার আমি হচ্ছে কি হচ্ছে না, এই যে এদিকে দাঁড়িয়ে হচ্ছে এদিকে ছোঁড়ার চেষ্টা করছি, ডান দিকে চলে যাচ্ছে। অর্থাৎ আমি হচ্ছে যাই করছি উত্তর গোলার্ধে সর্বদা ডান দিকে যাবে, দক্ষিণ গোলার্ধে সর্বদা বাম দিকে যাবে। ঠিক আছে, দেখুন আমি এবার ধরুন বলটা এধার থেকে এধারে ছুঁড়ছি, কোন দিকে যাবে, সেম ডান দিকে যাবে। আমি ওধা থেকে এদিকে ছুঁড়ছি, কোন দিকে যাবে, সেম ডান দিকে যাবে। এটা যা আসছে নাকি, আমি আপনাকে বলছি হয়তো ওধা থেকে এধারে ছুঁড়ছেন তাই ডান দিকে আসছে, না, আপনি ওধা থেকে এধারে ছুঁড়ুন, বা এই ক্ষেত্রে এখান থেকে দাঁড়িয়ে ওই দিকটায়, দুটো ক্ষেত্রে কিন্তু ডান দিকেই হবে। ঠিক আছে, এবার মানে জিনিসটা কি হচ্ছে না, এই যে কোরিওলিস বলের অনুভূমিক উপাংশ শূন্য, কোথায়, নিরক্ষরেখায়। অনুভূমিক উপাংশ মানে প্রভাব নেই। এই যখন দেখুন সেপারেটলি বলতে গেলে উত্তর গোলার্ধে যখন আমি দাঁড়িয়ে যাচ্ছি, যে কোনো জিনিস কি হচ্ছে, যে কোনো জিনিস ডান দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, আর দক্ষিণ গোলার্ধে, সরি এটা বাম দিকে হয়ে গেছে, হ্যাঁ, উত্তর গোলার্ধে সব জিনিস কি হচ্ছে, যেহেতু পশ্চিম থেকে পূর্ব দিকে, উত্তর গোলার্ধে সমস্ত জিনিস, ও আচ্ছা ঠিকই ছিল, ডান দিকে চলেছে। ঠিক আছে, আর দক্ষিণ গোলার্ধে দাঁড়িয়ে আমি কি দেখছি, সমস্ত জিনিস বাম দিকে। দুটো কিন্তু যাচ্ছে একই দিকে, কিন্তু আমি দক্ষিণ গোলার্ধে দাঁড়িয়ে দেখছি বাম দিকে, উত্তর গোলার্ধে ডান দিকে। কিন্তু এবার দেখুন এই যে নিরক্ষরেখার যে অংশটা, নিরক্ষরেখায় কি হবে, নিরক্ষরেখা এমন একটা জায়গা যেখানে হচ্ছে কিন্তু কোরিওলিস বলের প্রভাব নেই, শূন্য। ঠিক আছে, মনে রাখুন পৃথিবীর আবর্তন বেগ হচ্ছে কিন্তু সব থেকে বেশি নিরক্ষরেখায়, কিন্তু কোরিওলিস বলের প্রভাব শূন্য, কোথায় না, নিরক্ষরেখায়। ঠিক আছে, একটু মনে রাখার এ আছে, এই জন্য ভালো করে মার্কিং করে নেবেন কি, পৃথিবীর আবর্তন বেগ কি হচ্ছে না, নিরক্ষরেখা সব থেকে বেশি, কিন্তু কোরিওলিস বল কিন্তু নিরক্ষরেখায় শূন্য, কোনো প্রভাব নেই। ঠিক আছে, হ্যাঁ, এবার আছি আমরা পরের ফলাফলে। পরের ফলাফল কি আছে না, সময়ের পার্থক্য। তো সময়ের পার্থক্যের ক্ষেত্রে কি না, এই যে আমরা হচ্ছে ধরুন এই যে মানে গ্রিনিচ, লন্ডনে গ্রিন শহরের উপর দিয়ে কি যাচ্ছে না, 0 ডিগ্রি দ্রাঘিমা যাচ্ছে। তো 0 ডিগ্রি দ্রাঘিমা থেকে হচ্ছে কি, দুদিকে হচ্ছে দ্রাঘিমার বিস্তার রয়েছে। 0 ডিগ্রি থেকে পূর্ব দিকে হচ্ছে 180টা দ্রাঘিমা রয়েছে, পশ্চিম দিকেও 180টা দ্রাঘিমা রয়েছে। তো আমরা 180 প্লাস 180 360 দেখবো। আসলে এখানে ক্লিয়ারলি বলে দিই, এই যে ধরুন এখানে আমি, যদিও ছবিটা এতটা ছোট দেখা যাচ্ছে না, কিন্তু ধরে নিন সাপোজ এইখানটা হচ্ছে 0 ডিগ্রি রয়েছে, 0 ডিগ্রির এধারে কত আছে, 180, আর এধারে কত আছে, 180। ঠিক আছে, আসলে কিন্তু আছে কি এধারে 179, আর 180 কাউন্ট করা উচিত, কেন না 180 কিন্তু আসলে একটাই রেখা। ঠিক আছে, 180 একটাই রেখা, এধারে কি আছে না 100, ধরুন যে কোনো একটা দিকে 179, অন্যদিকে কি আছে না 180। তো 179 180 মিলে কত হওয়া উচিত, 359, মানে 159, 359। কিন্তু 0 ডিগ্রিটাকে কাউন্ট করতে হবে, সুতরাং এই জিরোটাকেও কাউন্ট করলে হচ্ছে কি, জিরোটাকেও একটা ঘরে ধরে নিন, তাহলে টোটাল 180 প্লাস 180 360। তো আমরা এই 360 দিয়ে হিসাবটা করব। ঠিক আছে, তো এই 360 দিয়ে কি না, যেহেতু আমাদের পৃথিবীর কি পুরো ঘুরতে হচ্ছে 24 ঘন্টা সময় লাগছে, তো আমরা এই 360 কে কি না 24 দিয়ে হচ্ছে ভাগ করব। তো 24 কি না 24 দিয়ে ভাগ করলে হচ্ছে, মানে 24 ঘন্টা দিয়ে ভাগ করলে কি হচ্ছে না 15 ডিগ্রি, মানে কত সময় লাগছে, 15 ডিগ্রি পার করতে 1 ঘন্টা, মানে 1 ঘন্টায় পৃথিবী 15 ডিগ্রি হচ্ছে কভার করে নিচ্ছে। এটাকে আরো ডিটেলে যদি আমি ভাগ করি তাহলে বলি 24 ঘন্টা আর 1 ঘন্টা মানে 60 মিনিট। ঠিক আছে, তো 24 ঘন্টা প্লাস হচ্ছে 60 মিনিট, টোটাল কত হচ্ছে
1440। এবার এই 1440 কে কত না 360 দিয়ে আমরা ডিভাইড করব, ঠিক আছে। তো উত্তর কত পারবো, এই উত্তরটা পাবো 4 মিনিট। অর্থাৎ এখানে আমরা কি দেখছিলাম না 15 ডিগ্রি হচ্ছে 1 ঘন্টায় কত সময় লাগছে, 15 ডিগ্রি, এর মানে 15 ডিগ্রি কভার করতে কত সময় লাগছে, 1 ঘন্টা। 1 ডিগ্রি তাহলে কভার করতে কত সময় লাগবে, ওটাকে আমরা মিনিটে কনভার্ট করে হচ্ছে হিসাবটা করব, তাহলে কি পাবো 4 মিনিট, ঠিক আছে। তো বলতে গেলে এই 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রির মানে টাইমের ডিফারেন্স কত হওয়া উচিত, 4 মিনিট। আমি এখানে যেখানে বসে আছি এখান থেকে যদি আমি 1 ডিগ্রি সরে যাই তাহলে কি হবে, আমি 4 মিনিট সময় এগিয়ে যাব বা 4 মিনিট সময় পিছিয়ে যাব, ঠিক আছে। কিন্তু যেহেতু ওইভাবে যদি কাউন্ট করতে যাই তাহলে হচ্ছে পুরো হিসাব সময়ের মানে সারা পৃথিবীতে গন্ডগোল হয়ে যাবে। এই জন্য কি প্রত্যেকটা দেশ নিজের একটা প্রমাণ দ্রাঘিমা ধরে রেখেছে আর সেই দ্রাঘিমা অনুসারে তারা সময়কে হচ্ছে নির্ধারণ করে। কিন্তু পুরো পৃথিবীতে 1 ডিগ্রির হচ্ছে তফাতে কি 4 মিনিটের পার্থক্য দেখা যায়। সুতরাং সময়ের পার্থক্য কি না 1 ডিগ্রিতে 4 মিনিট বা 15 ডিগ্রিতে 1 ঘন্টা, ঠিক আছে। নেক্সট, এরপরে কি আছে, এটা আমাদের লাস্ট ফলাফল কি না জোয়ার ভাটা। জোয়ার ভাটা কি হয়, আমরা জানি কি পৃথিবীতে কোনো এক স্থানে দিনে দুবার হচ্ছে জোয়ার হয় আর দুবার ভাটা হয়। তো পৃথিবীতে জোয়ার ভাটার মূল কারণ কি, সূর্য এবং চাঁদ দুটোই, ঠিক আছে। কিন্তু মূলত আমরা হচ্ছে চাঁদকে ধরি, কেন না চাঁদের কারণেই হচ্ছে মূল জোয়ারটা চারিদিকে হয়, আর যখন সূর্য এবং চাঁদ দুটো মিলে হচ্ছে আকর্ষণ করে তখন একদিকে মানে অত্যাধিক হচ্ছে জোয়ারের টানটা অনেক বেশি হয়, অন্যদিকে জোয়ারের টানটা একটু কম হয়, ঠিক আছে। সুতরাং একদিকে হাই টাইড সুপার হাই টাইড, আরেকদিকে হচ্ছে হাই টাইড মানে উচ্চ জোয়ার, আরেকদিকে খুব উচ্চ জোয়ার এরকম বলতে পারি। তো কি হচ্ছে না পৃথিবী আবর্তন করছে বলে এই অংশটা এখন কি চাঁদ আর সূর্য দুটো সামনে এসছে, তাই এখানে হচ্ছে জোয়ার হলো। অন্যদিকে কি এই দিকটা ঠিক পৃথিবীর অপোজিট দিক, এই জন্য এদিকে হচ্ছে জোয়ার হচ্ছে। এই দুটো জায়গায় কিন্তু জোয়ার হবে না কারণ জল হচ্ছে এই দুদিকে সরে যাবে, ঠিক আছে। কিন্তু এবার ভেবে দেখুন যদি পৃথিবী আবর্তন না হতো তাহলে কি এই অংশে চিরকাল জোয়ার থাকতো, এই অংশে চিরকাল ভাটা থাকবে, ঠিক আছে। পুনরায় এই অংশে চিরকাল জোয়ার থাকবে, এই অংশে ভাটা থাকবে। তাহলে কি জলের যে ডিস্ট্রিবিউশন সারা পৃথিবীর উপর সেটা কিন্তু হচ্ছে নড়বড়ে হয়ে যাবে, সঠিকভাবে হবে না। এই জন্য জলের ডিস্ট্রিবিউশন যাতে সঠিকভাবে হয় তার জন্য কি পৃথিবীর আবর্তনের প্রয়োজন আছে। এই জন্য পৃথিবীর কোনো একটা স্থানে প্রত্যেক 12.5 ঘন্টা অন্তর অ্যাপ্রক্স কি হয় না জোয়ার ঘটে। মানে এই জায়গায় যে জোয়ার ঘটছে এর ঠিক 12.5 ঘন্টা পর আবার হচ্ছে এখানে জোয়ার ঘটবে, আর ঠিক তেমনি এই যে জায়গায় ভাটা ঘটছে ঠিক 12.5 ঘন্টা পর আবার এই জায়গা দিয়ে ভাটা ঘটবে, ঠিক আছে। কেন ঘটছে, পৃথিবীর আবর্তনের কারণে। সুতরাং আমরা বলতে পারি কি পৃথিবীর আবর্তন খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীর আবর্তনের জন্যই হচ্ছে কি হচ্ছে না আমরা দিন রাত্রি দেখতে পাচ্ছি। দিন রাত্রি ঘটছে বলে হচ্ছে কি না পৃথিবীর টেম্পারেচার ঠিক আছে, পৃথিবীর টেম্পারেচার ঠিক আছে বলে আমরা হচ্ছে বেঁচে আছি, আমরা এখানে থাকতে পাচ্ছি। আমরা এখানে থাকতে পাচ্ছি বলে আমরা এত কিছু জানতে পাচ্ছি। সুতরাং হচ্ছে সমস্ত কিছুর জন্য কে না পৃথিবীর আবর্তন। তারপরে কি না পৃথিবীর আবর্তনের কারণে কি হচ্ছে না সময়ের পার্থক্য ঘটছে, সব জায়গায় সময় হচ্ছে একই থাকছে না, আলাদা আলাদা হচ্ছে। কেন হচ্ছে না পৃথিবীর আবর্তনের জন্য। সেকেন্ড কি পৃথিবীর আবর্তনের কারণে কোরিওলিস বলের প্রভাব ঘটছে। কোরিওলিস বল কি, আমি উত্তর গোলার্ধে দাঁড়িয়ে হচ্ছে কোন নিরক্ষরেখা দিকে কিছু ছুড়লাম সেটা ডান দিকে বেঁকে গেল, আবার দক্ষিণ গোলার্ধে দাঁড়িয়ে কিছু জিনিস নিরক্ষরেখার দিকে ছুড়লাম সেটা বাম দিকে বেঁকে গেল। তো ডান দিক আর বাম দিকে যে যে বাঁকটা এটাকে হচ্ছে বলা হচ্ছে একটা কাল্পনিক বল, নাম দেওয়া হচ্ছে কোরিওলিস বল। এই কোরিওলিস বলের প্রভাব ঘটছে। এরপরে সবার শেষে কি হচ্ছে না জোয়ার ভাটা। জোয়ার ভাটার প্রভাব হচ্ছে যদি আবর্তনের সাথে সাথে না পাল্টাতো তাহলে দেখা যেত একদিকে হচ্ছে পুরো সুনামির মতো জল চলে এসছে, অন্যদিকে পুরো ফাঁকা, ঠিক আছে। দেখা যেত শুধু এই জায়গাগুলো হচ্ছে মরুভূমি হয়ে আছে আর এই জায়গায় হচ্ছে পুরো সুনামি হয়ে গেছে, সুতরাং আমাদের বসবাসের জন্য উপযুক্ত হতো না। সুতরাং এর জন্য হচ্ছে কি না পৃথিবীর আবর্তন তাই। এই জন্য পৃথিবীর আবর্তন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা এতগুলো পয়েন্ট রেখেছি, প্রত্যেকটা পয়েন্টকে ভালোভাবে নোট আউট করবেন। জিনিসগুলো হচ্ছে বোঝা একটু ডিফিকাল্ট হতে পারে, যে কোনো সমস্যা হলে আপনারা হচ্ছে একটু কমেন্ট করে বলবেন, আমি হচ্ছে পরে আপনাকে এইগুলো যেগুলো আপনাদের সমস্যা হচ্ছে সেইগুলো একটু ভালোভাবে আমাকে বলবেন কি এই জিনিসটা সমস্যা হচ্ছে বুঝতে, আমি আবার হচ্ছে আপনাদের ডিটেলে বোঝানোর চেষ্টা করব। জিনিসটা হচ্ছে তাহলে পুরো বোঝা গেল। আমরা তাহলে কি সেকেন্ড চ্যাপ্টারও
এবার কমপ্লিট করলাম। আমরা হচ্ছে অলরেডি ক্লাস 9 এর ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে কমপ্লিট করেছি। এটা ছিল সেকেন্ড চ্যাপ্টারের সেকেন্ড পার্ট। এটাকে আমরা হচ্ছে কমপ্লিট করেছি। সুতরাং এরপরে আমরা কি থার্ড চ্যাপ্টার পরের সপ্তাহে থেকে শুরু করব। তো আজকের জন্য এতটাই। দেখা হচ্ছে পরের সপ্তাহে। থ্যাংক ইউ, টাটা, বাই বাই। দেখার জন্য অনেক ধন্যবাদ। বাই বাই।